ভুল নীতির কারণে বাড়ছে না আয়কর থেকে রাজস্ব। সরকার আয়করের টাকায় উন্নয়নের ফিরিস্তি শোনালেও জনগণ চায় প্রত্যক্ষ সুযোগ সুবিধা। এমনটি জানিয়ে বিশ্লেষকরা বলছেন, সড়ক অবকাঠামো আর উন্নয়নের কথা বলে আয়কর দিতে জনগণকে উদ্বুদ্ধ করা কঠিন। যদিও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মনে করেন, আয়কর আহরণ বাড়াতে না পারার ব্যর্থতা পুরোটাই রাজস্ব বিভাগের। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি, ট্যাক্স আদায় বাড়বে কিভাবে। আলোচনা করতে আমাদের সাথে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। শুরুতেই জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রতিবেদনে যেমনটি আমরা দেখছিলাম, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রীর একটি বক্তব্য রয়েছে, সেটি থেকে একটু জানতে চাই আপনার কাছে যে যেমনটি তিনি বলেছেন যে আয়কর আহরণ বাড়াতে না পারার পুরো ব্যর্থতাই রাজস্ব বিভাগের। আপনি এটার সাথে কতটা একমত যে রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতি আর অনিয়মের কারণেই কি আয়কর ফাঁকি বেশি হচ্ছে? জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা আপনাকে পাচ্ছি না আসলে লাইনে। ডক্টর আশিকুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি তাহলে আপনার কাছে একটু যেতে চাচ্ছি। শুরুতে আপনার কাছে জানতে চাই যে যেমনটি এখানে বিশ্লেষকরা বলছেন যে সড়ক অবকাঠামো আর উন্নয়নের কথা বলে আয়কর দিতে আসলে জনগণকে সেভাবে উদ্বুদ্ধ করা যাচ্ছে না। সেক্ষেত্রে পদ্ধতি কি হতে পারে? ট্যাক্স আদায় আসলে বাড়বে কিভাবে, কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায়? ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের খুবই সামান্য একটা জায়গা দাঁড়িয়ে আছে। আমরা 18 স্ট্যাটিস্টিক্সে দেখতে পাই যে এখানে টোটাল ট্যাক্স রেভিনিউর 10%-এ পার্সোনাল ইনকাম ট্যাক্স হয়তো ছিল, এখন হয়তো কিছুটা বেড়েছে। টোটাল ডাইরেক্ট ট্যাক্সই মাত্র 30% অফ দি ট্যাক্স রেভিনিউ, যেখানে একটা উন্নত দেশে দেখা যায় যে টোটাল ট্যাক্স রেভিনিউর 70% আসে ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আর 30% আসে ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে। সেখানে আমাদের দেশে আমাদের 60% আসে ডাইরেক্ট ট্যাক্সের, ইনডাইরেক্ট ট্যাক্স, আর 30% মানুষকে ট্যাক্সের ব্যাপারে একটা হ্যারাসমেন্টের ভয়, এবং এই হ্যারাসমেন্টের ভয় থাকার কারণে তারা এই ট্যাক্স সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে চায় না। এবং ট্যাক্স সিস্টেমের ভিতরেও অনেক বিষয় আছে যেটা আমি মনে করি বাংলাদেশের মতো দেশে যদি আমরা ইনকাম দেখাতে চাই, অনেক মানুষের ইনকাম ইনফর্মাল সেক্টরে, এখন তারা সেইভাবে হয়তো সোর্স অফ ইনকাম দেখাতে পারবে। এখন আপনি সোর্স অফ ইনকাম না দেখাতে পারলে আপনি আপনার ট্যাক্স ফাইল করতে পারেন না। তো দ্যাট ইজ দ্য প্রবলেম। আমাদের দেশে যখন আপনি জমি বিক্রি করেন, আপনি তার দলিল ভ্যালুতে জমি বিক্রি করেন না, মার্কেট প্রাইস দলিল ভ্যালুর থেকে অনেক বেশি হয়, কিন্তু তখন দেখা যায় যে ওই টাকাটা আনডিক্লেয়ার্ড ইনকামে মানুষ গোল্ড বা ডলার বা আমার দেশে আমি মনে করি যে এই সোর্স অফ ইনকাম নিয়ে যখন এক্সেসিভ হ্যারাসমেন্ট হয়, তখন আমার মনে হয় যে সাধারণ মানুষ এই জায়গাতে অত রিল্যাক্সড ফিল করে না, এবং তাই তারা পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে সরে দাঁড়াচ্ছে। আমি মনে করি পার্সোনাল ইনকাম ট্যাক্স না বাড়ানো ছাড়া টোটাল ইনকাম ট্যাক্সের মাত্রা বা টোটাল ট্যাক্স রেভিনিউর মাত্রা বাড়াতে, আমরা এক্সাম্পল আসছে পার্সোনাল ইনকাম ট্যাক্সের মাধ্যমে। সো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। ট্যাক্স cannot be a harassment issue. Tax has to be easy, accessible. It must not create harassment. এইটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমি মনে করি অনেক সাধারণ মানুষই ট্যাক্স দিতে এগিয়ে আসবে। এক্ষেত্রে অর্থনীতি বিশ্লেষকরা যেটা বলছেন যে কর দেন এবং কর দেন না, এসব মানুষের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তৈরি করতে, তাহলে সেক্ষেত্রে হয়তো আয়কর বাড়বে। এটার সাথে আপনি কতটা একমত? না, আমি এই হেড হান্টিং, উইচ হান্টিং, এই এক্সারসাইজে বিশ্বাস করি না। আমি মনে করি পদ্ধতি যদি সহজ হয় এবং পদ্ধতির মধ্যে যদি দুর্নীতি না থাকে,
তাহলে অনেক সাধারণ মানুষই এগিয়ে আসবে। আপনার এখন বাড়ি বাড়ি গিয়ে কে ট্যাক্স দেন কে ট্যাক্স দেন না এইটা দিয়ে মানুষকে হয়রানি করার কিছু নেই। আপনি পদ্ধতি সহজ করে দেন, পদ্ধতির মধ্যে থেকে হ্যারাসমেন্ট সরিয়ে দেন, অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনি ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট মানুষ ইনফর্মাল সেক্টরে কাজ করে, অনেক প্রফেশনও আছে যেখানে ইন্টারাকশনটা অনেক ইনফর্মাল। ডক্টর হতে পারে, আপনি টিচার হতে পারে, আপনি প্রাইভেট পড়াতে পারেন। এখন আপনার সোর্স অফ ইনকাম এইটা জিজ্ঞেস করে যদি আমি আপনার বন্ধ করে দিই যে না সবকিছুই দুর্নীতি লেন্স দিলে হবে না এবং কিছুই লেন্স দিলে হবে, এই দেশে আনট্যাক্সেবল ইনকামে অনেকগুলা হ্যারাসমেন্ট ইস্যু থাকে, ভুল আছে, যে কারণে ইনকাম কি এইটাও দিলে জিনিস আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে আমাদের কাছে। আমি একটু যেতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা এটা করতে চাই না, কারণ কিছু মানুষ বলবে। মোহাম্মদ আব্দুল মজিদ আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখেছেন শুরুতে। আমি সেখান থেকে একটু জানতে চাই, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী যেমনটি মনে করেন যে রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতি আর অনিয়মের কারণে আয়কর ফাঁকি হচ্ছে বেশি। আপনি কি মনে করেন যে আয়কর আহরণ বাড়াতে না পারার ব্যর্থতা পুরোটাই কি রাজস্ব বিভাগের? ধন্যবাদ। আমি সেটা মনে করি না। অনেকগুলো কারণের ভিতরে সেটা একটাও হতে পারে, কিন্তু মেন সমস্যা হচ্ছে যে অর্থনীতির থেকে রাজস্ব আহরণ হবে এবং যার জন্য দায়িত্বপ্রাপ্ত এনবিআর, সেই ইকোনমিটা ঠিক করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের পরিস্থিতির সেইটার সাথে। কারণ অনেকগুলো পিলফারেজ আছে, পিলফারেজের ভিতরে একটা হচ্ছে যে এনবিআর হয়তো তার সক্ষমতা অনুযায়ী সে হয়তো এটা পাচ্ছে না, প্লাস যেটা যেমনটি ডক্টর আশিক যথার্থই বলেছেন যে আরো অনেক ধরনের বিষয় থাকতে পারে, কিন্তু সেই এনবিআর কে সক্ষম করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এটা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, এটা যারা করদাতা তারা কিন্তু এই প্রতিষ্ঠানকে সক্ষম করতে যাবেন না, কারণ সাধারণত যেয়ে থাকেন না। যে কোনো সংস্কারে এটা কিন্তু একটা পক্ষ থাকে যিনি দুইটা পক্ষ থাকে, যিনি এটা আহরণ করবেন এবং যিনি আহরণে যাবেন, মানে যিনি দেবেন, এই দুজনের ভিতরে কিন্তু একটা নেক্সাস সৃষ্টি হয়ে যায়। ফলে এরা দুজনে কিন্তু একসাথে এই সংস্কারে যায় না। এটা করতে হবে একটা তৃতীয় পক্ষকে, অর্থাৎ রাষ্ট্রকে, যে না তোমার এইটা করতে হবে, এই তোমার লোক বলে, এই তোমার কাজ, আমি তোমাকে জবাবদিহির ভিতরে আনবো যদি না তুমি এটা না করতে পারো আর কি। ঠিক একইভাবে সুতরাং এখানে সকল পক্ষকে একসাথে এনবিআর এর প্রতি দায়িত্বশীল হতে হবে। যেমন সরকার এনবিআর এর লোকবল দেবেন বা তার প্রতিষ্ঠান করবেন এবং কেন পাচ্ছেন না সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করবেন, তার ব্যবস্থা করবেন। কারণ এখানে সরকারের রাজস্বের ব্যাপার জড়িত, সরকারের স্বার্থের ব্যাপার জড়িত। সরকারের রেভিনিউ না হলে সরকার উন্নয়ন প্রকল্প করতে পারবেন না, এবং করদাতারা যে কর দিচ্ছেন সেই কর যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা এ ব্যাপারটাও রাষ্ট্রকেই কিন্তু প্রমাণ করতে হবে। তা না হলে কিন্তু আস্থার সৃষ্টি হবে না। এনবিআর পার্টিকুলারলি যদি কোনো কারণে ব্যর্থ হয়, সেই এনবিআর কে তার জবাবদিহির ব্যবস্থা করতে হবে। এবং যিনি এই যে যেমন রাষ্ট্র কি বলে সংসদ অর্থ আইন করেই কিন্তু কর আরোপ করে, এখন সেই কর আরোপ করার সময় সেই কর আরোপের ব্যাপারে এনবিআর এর যেটুকু দায়িত্ব, অর্থাৎ যে কর দিচ্ছে সেই করটা নেওয়া, তার কাছ থেকে ব্যবস্থা করা, সেখানে সে যদি নিরপেক্ষভাবে ভূমিকা না পালন করতে পারে তাহলে তো হবে না, তখন সেই ব্যাপারে এনবিআর অবশ্যই দায়ী থাকতে পারে। কিন্তু আমি বলছি যে অর্থনীতিতে যদি একটা সহনশীল বা পরিচালনশীল একটা পরিস্থিতি না সৃষ্টি হয়, তাহলে কিন্তু একা এনবিআর এর পক্ষে এই টার্গেট পূরণ করা মানে আসলে কঠিন। যেমন আমি একটু উদাহরণস্বরূপ বলি যে আমার যে কর জিডিপি রেশিওটা কম, আমি বলছি কেন বলছি, তার মানে কি আমার জিডিপি হচ্ছে, জিডিপি বিনিয়োগ হচ্ছে, টাকা বিনিয়োগ হয়েছে, খরচ হয়েছে বলে জিডিপি বেড়েছে, কিন্তু আমার ওর পুরোটা কর কেন নাই? তার মানে আমি নিশ্চয়ই হয় কারোর কাছ থেকে নিচ্ছি না, অথবা কাউকে মাফ করে দিয়েছি, অথবা কেউ আমাকে এড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এই এড়িয়ে যাওয়া কিংবা কারোর মাফ করে দেওয়া কিংবা কাউকে না ধরা, এই তিনটে জিনিসই কিন্তু একটি অস্বচ্ছ পরিস্থিতির নির্দেশ করে, এবং এই কারণে কিন্তু ট্যাক্স জিডিপিটা বাড়ছে না। আমার যদি 6 টাকা জিডিপি হয় তাহলে আমার ওর একটা 10% বা 15% বা 12% যখন যেটা প্রযোজ্য সেইটা আমার কর আসতে হবে। আমি সেই করগুলোকে দেখছি না কিনা। যেমন সরকারের ডিপার্টমেন্টগুলো এই নন ট্যাক্স
নন ট্যাক্স যে ইনকাম এটাও দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারি ডিপার্টমেন্টগুলোর, এসওইগুলোর। সেখান থেকে দেখা যাচ্ছে তাদের প্রায় গ্রোথের কোনো খবর নাই, তাদের দেওয়া হচ্ছে না, তাদের কাছ থেকে বহু টাকা পাওনা আছে সেগুলো নেওয়া হচ্ছে না। কিংবা দেখা যাচ্ছে যে বড় বড় প্রকল্পে আমি আগ বাড়িয়ে আপফ্রন্ট তাকে ট্যাক্স মাফ করে দিচ্ছি, ফলে ওইটা হিসাবায়নে আসতেছে না। ওইটা যদি হিসাবায়নে আসতো তাহলে কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও বাড়তো। সুতরাং এই জিনিসটার প্রকৃত সমস্যার কারণের দিকে যেতে হবে। হ্যাঁ, এনবিআর এর একটা পার্ট তার ব্যর্থতা থাকতে পারে। ট্যাক্স আদায়ের এই পদ্ধতি আসলে সহজ করতে হবে যাতে করে জনগণ উদ্বুদ্ধ হয়। পদ্ধতিটা আসলে কিরকম হওয়া উচিত আপনি বলে মনে করেন? না, যে ব্যাপারটা আমি ব্রেকের মাজিদ সাহেবের সাথে আলাপ করছিলাম, যে আপনার মানুষ যখন ট্যাক্স দিতে যায় আপনি প্রথমেই তাকে হ্যারাস করছেন যে আপনি এই টাকা কোথা দিয়ে পেয়েছেন, টাকার উৎস কি, আপনার ইনকামের সোর্স কি। একটা মানুষ যে ট্যাক্স ব্র্যাকেটের বাইরে তাকে তো আপনি হ্যারাস করি বা তার মধ্যে একটা ফিয়ার তৈরি করি। আমাদের তো কোনো অর্জন নেই। এনবিআর এর দায়িত্ব না বাংলাদেশে কয়জন ভালো মানুষ আছে বা খারাপ মানুষ আছে তার তালিকা করা। এনবিআর এর দায়িত্ব ট্যাক্স রেভিনিউ। এখন আমরা সোর্স অফ ইনকামের উপরে এত প্রেশার দিয়ে ফেলেছি যেটার কারণে মানুষ এখন তাদের ইনকাম, যে একজন ডাক্তার বা একজন টিচার, আপনি প্রাইভেট টিউশন করে অনেক টিচার্স আছে মাসে 3 লক্ষ টাকা কামাচ্ছে, বাট তারা এখানে ট্যাক্স দিতে পারছে না বা আগিয়ে আসছে না, কারণ তারা মনে করছে এই সোর্স অফ ইনকাম কিভাবে দেখাবো, কিভাবে দেবো। কেউ তো রিসিট দিয়ে ক্লাস টিচিং পায় না, ধরেন কথার কথা। তা আমি বলছি যে আমরা সবকিছুকে দুর্নীতির লেন্স দিয়ে না দেখি, সবকিছুকে ভালো মন্দের লেন্স দিয়ে না দেখি, আমরা সিস্টেমটাকে সহজ করে দিই। আপনি রাখেন, যদি আপনার সোর্স অফ ইনকাম কেউ দেখাতে চায় দেখাবে, আর নাহলে মিসেলিনিয়াস ইনকাম নামে একটা ক্যাটাগরি করেন, যে মিসেলিনিয়াস ইনকাম ক্যাটাগরির অধীনে মানুষ তার ইনকামটা ট্যাক্স দিয়ে দিবে, যেই রেটে আছে প্রয়োজনে তার থেকে হয়তো 1-2% বেশি রেটে দিতে পারে। বাট মূল যে জায়গাটা আমি বলছি, আপনার সিস্টেমটাকে সহজ করতে হবে। এবং আরেকটা জায়গা, যে ইনকাম ট্যাক্স আসবে যদি আপনি এন্টারপ্রেনারদের, ব্যবসায়ীদের বাধ্য করেন পেরোল ট্যাক্সটাকে ফাইল করতে। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের কর্মচারীদের থেকে বা এমপ্লয়ীদের থেকে পেরোল ট্যাক্সটা কালেক্ট করে না। বাট আপনি যদি উন্নত দেশের উদাহরণ দেখেন, ইনকাম ট্যাক্সের 80% আসে পেরোল ট্যাক্সের মাধ্যমে। এখন এই পেরোল ট্যাক্স যদি না করে, এবং এই পেরোল ট্যাক্সের না করার পিছনে যদি ওই কারণগুলি লুকিয়ে থাকে যে মানুষ হ্যারাসমেন্ট ওপেন করতে চায় না, অর্থাৎ ট্যাক্সের কথা শুনলে মানুষের মনের মধ্যে যে একটা ভয় কাজ করে, সেই ভয়টাকে আগে দূর করতে হবে অবশ্যই, এবং এটাকে সহজ করতে হবে। কারণ আপনি বাংলাদেশে, আপনি যেটা বলছেন, বাংলাদেশে 3.5 কোটি হাউস হোল্ড আছে। সেই 3.5 কোটি হাউস হোল্ডের মধ্যে 40 লক্ষ মানুষের কিছুদিন আগে এনবিআর চেয়ারম্যান বললেন যে অ্যাসেসমেন্ট দিচ্ছে। তা আমরা তো হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভের মাধ্যমেই জানি যে এই দেশের 25% হাউস হোল্ড অনেক ধনী, তাদের অ্যাটলিস্ট ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ 1 কোটি পরিবারের ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে, মাত্র 40 লাখ পরিবার ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট করছে। অর্থাৎ আপনাকে এই সিস্টেমটাকে সহজ করতে হবে। যে আমি একটু যেতে চাই ডক্টর আব্দুল মজিদ। আপনার কাছে একটু জানতে চাই, খুবই সংক্ষেপে একটু আপনার কাছে জানতে চাইবো যে এনবিআর এর সক্ষমতা বাড়াতে আসলে কি করা দরকার, সংক্ষেপে। অ্যাকচুয়ালি এনবিআর সক্ষমতা বাড়াবার 3টে ক্ষেত্রে দরকার। একটা হচ্ছে যেমনটি ডক্টর আশিক বললেন, যে আপনার এই রুলস রেগুলেশন আপনার প্রয়োগের ক্ষেত্রে আপনাকে একটা সহজ পদ্ধতিতে নিয়ে যেতে হবে, এবং এটাই এম্পাওয়ার করতে হবে তাকে, এবং তাকে হতে হবে তাকে নিজেকেই এটা তার সক্ষমতা বাড়াবার জন্য। কারণ আপনি প্রথমেই কর দিতে এসেই যদি কত সহস্র প্রশ্ন করেন, এবং তাহলে তো সে আসবে না। আমরা মনে করি, এবং 2007-8 সালে আমার খুব স্পষ্ট মনে আছে, আমরা প্রতিটা উপজেলায় গিয়েছি, মানুষকে বলেছি আপনি এই নেন, আমার কাছে টিন নেন, আপনি নিজে যা পারেন তাই আপনি ঘোষণা দেন, 3 বছর আমার লোকেরা আপনাকে কোনো প্রশ্ন করবে না। তাহলে হবে কি, ও নিজেই সেলফ হয়ে উঠবে, ওর একটা হিসেব দেওয়ার ব্যাপারে তার আগ্রহ বাড়বে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু সেইটা করছি না। অর্থাৎ প্রথম হচ্ছে তার সিস্টেমকে সহজ করে দেওয়াটা, বা সিস্টেমকে নেওয়ার জন্য তার মনোভঙ্গি। আমাদের হাতে আর সময় নেই আব্দুল মজিদ, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকে। কিন্তু মোটা দাগে যদি বলি যে সিস্টেমটাকে আসলে সহজ করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।